আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে। অসুস্থ মায়ের পাশে থাকতে না পারা কত যন্ত্রণা সেই সন্তানই বুঝতে পারে বলল মির্জা আব্বাস। খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা সরকার দায়ী বলল রাশেদ খান। হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আর কেউ হতে পারবে না বলল সার্জিস আলম। ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয় বলল মামুনুল হক। যারা নির্বাচিত সরকার চায় না তারেক রহমান তাদের জন্য বড় বাধা বলল রুমিন ফারহানা। টিউলিপ শেখ রেহানা শেখ হাসিনার মামলায় প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি বলল দুদকের আইনজীবী। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ডক্টর রাজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি আছেন। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির তরফ থেকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসার কাজ চলছে। এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে তারেক রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গেও তিনি যোগাযোগের সমন্বয় করছেন। অসুস্থ মায়ের পাশে থাকতে না পারা কত যন্ত্রণা সেই সন্তানই বুঝতে পারে বলল মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে দেশনেত্রী মারাত্মক অসুস্থ, অথচ এই সময়ে তারেক রহমান আসতে পারছেন না। এ যে কত যন্ত্রণা তার সন্তান ছাড়া কেউ বুঝবে না। তবে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা ওনাকে বুঝতে দিব না তার সন্তান অনেক দূরে। উনি আমাদের সকলের মা, আমরা লাখো সন্তান আছি। গতকালও আজকেও সারা দেশে দলমত জাতি ধর্ম নির্বিশেষে সবাই দেশনেত্রীর জন্য দোয়া করেছেন। মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়াউর রহমান যদি দেশে গণতন্ত্র প্রবর্তন না করতেন আর খালেদা জিয়া যদি গণতন্ত্র লালন না করতেন তাহলে এই দেশ গণতন্ত্রের সুবাতাস পেত না। এই দেশে যখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তখনই দেশের বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে। 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখনও শেখ হাসিনা বলেছিলেন একদিনের জন্য শান্তিতে থাকতে দিবে না, তিনি তাই করেছিলেন। তিনি বলেন, আজ একটি দল দেশের বিরুদ্ধে কাজ করছে, তারা ধর্মীয়ভাবে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে, মা বোনকে বিভ্রান্ত করছে। এরা কাদিয়ানের দ্বিতীয় সংস্কার। এরা বলে পুলিশ ও প্রশাসনকে আমাদের কথা মতো চলতে হবে, কথা মতো ছাড়তে হবে। এ দলটি কখনোই দেশের মঙ্গল চায়নি। 48 সালে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, 71 সালে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে। সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি একমাত্র দল সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে। বিএনপির হাতে দেশ ও জনগণ নিরাপদ। যারা মুসলমানদের লেবাস পরে মন্দিরে গিয়ে নাচানাচি করে তাদের থেকে সাবধান থাকতে হবে। জামায়াত আমিরের সমালোচনা করে তিনি বলেন, তার মাঝে দেশপ্রেম আছে কিনা জানা নেই, থাকলে দেশে বিভ্রান্তি ছড়াতেন না। খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা সরকার দায়ী বলল রাশেদ খান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদতপুষ্ট শেখ হাসিনা সরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। একটি প্রতিনিধি দল নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে চান তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আপসহীন নেত্রী। তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি আমাদের জন্য দৃষ্টান্ত সংগ্রামের প্রতীক। তিনি কখনোই শেখ হাসিনার সঙ্গে আপোষ করেননি। এজন্যই তিনি সুস্থ অবস্থায় পায়ে হেঁটে জেলে গিয়ে ফিরেছেন হুইল চেয়ারে। তিনি বলেন, আপোষ করলে তাকে জেলে যেতে হতো না, তাকে অসুস্থ হতে হতো না। তার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদতপুষ্ট শেখ হাসিনার সরকার। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, আমরা আজকে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছি। আমরা জানতে পেরেছি তার অবস্থা অপরিবর্তিত। তার জন্য
জন্য আমরা দোয়া করি, দেশবাসীর কাছেও তার জন্য দোয়া চাই। তিনি আরো বলেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আগামী নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন জীবন দশায় শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন। হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আর কেউ হতে পারবে না, বলল সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী আর কেউ হতে পারবে না এবং কাউকে হতেও দেওয়া হবে না। সার্জিস আলম বলেন, গণ অভ্যুত্থানের মাত্র একটি ধাপ পার হয়েছে, সামনে নির্বাচন হলো পরবর্তী ধাপ। ধর্ম বা সংখ্যার বিচার না করে যেসব মানুষ জুলুমের শিকার হবে, এনসিপি তাদের পক্ষেই দাঁড়াবে। আগামী সংসদ নির্বাচনে এনসিপির পক্ষে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন দল, ব্যক্তি বা বয়স দেখে নয়, যারা দুর্নীতির বিরুদ্ধে এবং সৎ ও ন্যায়ের পক্ষে, সে যে দলেরই হোক না কেন তাদের ভোট দিন। তিনি আরো বলেন, আমরা 5 বছরে 3 মাসের কুকিল হতে চাই না, আমরা 5 বছরে জনগণের ভাই ও সন্তান হিসেবে পাশে থাকতে চাই, কোটা নয় মেধা মেধা। এই স্লোগান নিয়ে রাজনীতি করতে এসে বাংলাদেশে আর কোনো দুর্নীতি চাই না। ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, বলল মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় এলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা পায়, নামাজ কায়েম হয়, জাকাত বাস্তবায়িত হয়। এগুলো বাস্তবায়নের নির্দেশ আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন। আর যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গ্রহণে আগ্রহী, তাদের মধ্যে সেকুলারিজম কাজ করে, যার অর্থ হলো ধর্ম ও রাষ্ট্রকে পৃথকভাবে পরিচালনা করা। মামুনুল হক বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম অবলম্বী সেকুলারিজম গ্রহণ করতে পারে, কিন্তু কোনো মুসলমান যদি ঈমান ও ইসলাম হৃদয়ে ধারণ করে, তবে তার পক্ষে সেকুলারিজম ভিত্তিক সরকার গঠন করা সম্ভব নয়। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যদি ধর্মনিরপেক্ষ মতবাদে রাষ্ট্র পরিচালনা করতে চান, তবে কোনো ইসলামী দলই আপনাদের সঙ্গে থাকবে না। যারা না বুঝে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে চায় তারা মূর্খ, আর যারা বুঝে শুনে বানাতে চায় তারা বেঈমান ও কাফেরের দল, এরা মূর্খ এবং ভণ্ড। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন, অথচ তার অনুসারীরাই এখন ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করে দেশ চালাতে চান, যা কখনোই হতে দেওয়া হবে না। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ভারতীয় মুসলিম সহ গোটা দক্ষিণ এশিয়ায় মুসলমানদের শাসন ফিরে আসবে এবং কোরআনের শাসন কার্যকর হবে। যারা নির্বাচিত সরকার চায় না, তারেক রহমান তাদের জন্য বড় বাধা, বলল রুমিন ফারহানা। যারা নির্বাচিত সরকার চায় না, তাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড় বাধা বলে মন্তব্য করেছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, যারা চায় না বাংলাদেশটা স্থিতিশীলতার দিকে যাক, গণতান্ত্রিক উত্তরণ ঘটুক, একটি নির্বাচিত সরকার আসুক, যারা চায় বাংলাদেশে আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছেন তারেক রহমান। রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এখন আর কেবলমাত্র বিএনপির কাণ্ডারি বা বিএনপির প্রধান হিসেবে যদি আমরা দেখি তাহলে ভুল করব। তিনি আরো বলেন, বাংলাদেশে প্রগ্রেসিভ পলিটিক্সের গণতান্ত্রিক ধারা ও একটা মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না, সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমানের সুস্থভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন কিনা তার উপর। সুতরাং তার দেশে ফিরে আসার প্রশ্নটি কেবলমাত্র তার একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার ভীষণ রকম অসুস্থ স্বাস্থ্য সংকটে থাকা মায়ের পাশে দাঁড়ানোর চেয়ে অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো নাগরিকের নিরাপত্তার প্রাথমিক এবং প্রধান দায়িত্ব সরকারের। তারেক রহমান যদি কিছুটা হলেও মনে করেন তার নিরাপত্তার ব্যাপারে ঘাটতি আছে, তিনি অনিরাপদ বোধ করেন, সেটা যে কোনো কারণেই করুক না কেন, এর প্রাথমিক দায় সরকারকে নিতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, সরকার কি আসলেই চাইছে যে বাংলাদেশটা গণতন্ত্রের দিকে উত্তরণ ঘটুক? এই প্রশ্ন করছি এই কারণে, আমরা প্রথমে শুনেছিলাম ডিসেম্বরের 3-4 তারিখে তফসিল ঘোষণা করা হবে। গতকাল শনিবার দেখলাম তফসিল ডিসেম্বরের মাঝামাঝি সেকেন্ড উইকে তফসিল ঘোষণা করার একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে। বাংলাদেশ কি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এই প্রশ্নটি আমার না, প্রশ্নটি যার সঙ্গেই দেখা হয় তিনি নাগরিক সমাজের সদস্য হোক কিংবা একেবারেই সাধারণ খেটে খাওয়া আমার একজন ভোটার হোক, এই প্রশ্নটি আমাকে সর্বক্ষণ শুনতে হয়।
টিউলিপ, শেখ রাহানা, শেখ হাসিনার মামলার প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি বলল দুদকের আইনজীবী। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির একটি মামলায় রায়ের পর দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান বলেছেন, প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি। মামলায় আজ সোমবার বেলা 11টার দিকে রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর, তার বোন শেখ রেহানার 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার অপর 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর রায়ের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান। আইনজীবী মইনুল হাসান বলেন, আমরা দুদকের সঙ্গে আলাপ আলোচনা করে রায়ের ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া জানাবো। আমাদের প্রত্যাশা অনুযায়ী রায় হয় নাই। আমরা সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন চেয়েছিলাম। টিউলিপ সহ অন্য আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারে মইনুল হাসান বলেন, আসামিরা যেসব দেশে পলাতক আছেন সেসব দেশ থেকে তাদের ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে।